গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী 21শে জুলাই নিয়ে যত রকম ভণ্ডামি ছিল ফাঁস করে দিয়েছে। তারপরে কি করে 21শে জুলাই এরা পালন করছে অন্তত সেটা ভাবার বিষয়। আজকে ওই ফেলে কেন দেবে, দিয়ে দাও, তারা তো মার্কেটেই নাই। আজকে আমি ভাঙড় বিধানসভা থেকে এসেছি। 1998 সালে একটি ভাঙড়ে কলেজ তৈরি হয়েছিল। সেখানে অনেক কোর্স, এখনো মডার্ন কোর্স এখনো সেখানে চালু করা হয়নি। আমি আশা করব সেখানে চালু করা হোক। আর রাজ্যের মহিলাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য 6টি কলেজের কথা বলা হয়েছে। আমি অনুরোধ করবো এটাই যে ভাঙড়ে একটা মহিলা ডিগ্রি কলেজ স্থাপন করা হোক, যাতে করে শিক্ষার গুণগত মান বাড়বে। কথায় আছে না, ফেলে কেন দিবি, যে ওকে দিয়ে দে। যেটা সাবজেক্ট বলার জন্য আমরা টাইম চেয়েছিলাম, আমি বিশেষ করে আমাদের দমকলের বিধায়ক স্বাস্থ্যের ওপরে বলতে চেয়েছিলাম, সময় তো সেখানে দেওয়া হয়নি। আজকে ওই ফেলে কেন দেবে, দিয়ে দাও, তারা তো মার্কেটেই নাই। আজকে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী 21শে জুলাই নিয়ে যত রকম ভণ্ডামি ছিল ফাঁস করে দিয়েছে। তারপরে কি করে 21শে জুলাই এরা পালন করছে অন্তত সেটা ভাবার বিষয়। ধন্যবাদ স্যার আমাকে উচ্চশিক্ষা বিভাগের ব্যয় বরাদ্দ প্রস্তাবের উপরে বলতে দেওয়ার জন্য। ডিমান্ড নম্বর 70 মাননীয় মন্ত্রী শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় স্যারের নিয়ে আসা এই বাজেটের উপরে আমি কিছু আলোচনা করব। স্যার, এই অর্থবর্ষে 7,168 কোটি 61,18,000 টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা গত অর্থবর্ষের তুলনায় অবশ্যই বেশি। 2025-26 অর্থবর্ষে 6,593.58 কোটি টাকা বরাদ্দের কথা হয়েছিল। স্যার, প্রশ্ন থেকে যায়, বরাদ্দের অঙ্ক দিয়ে কিন্তু গুণগত মানের পরিবর্তন কোনোদিন হয় না। তাই প্রথমে অনুরোধ করব, যে টাকা বরাদ্দ করা হয়েছে বা বাজেটে রাখা হয়েছে, ওর যেন সম্পূর্ণটাই খরচ করা হয়। অন্যথায় আমরা দেখেছি, বিশেষ করে পশ্চিমবাংলা দুটো পিছিয়ে পড়া জাতি, এক আদিবাসী আর এক সংখ্যালঘু মুসলিম জাতি, এদের নামে বরাদ্দের পরিমাণ ডে বাই ডে বৃদ্ধি হতো, কিন্তু খরচের সময় এন্ড অফ দ্য ইয়ার আমরা দেখতাম প্রায় 30%, 40% খরচ হতো না। আমি এক্ষেত্রে উচ্চশিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে শিক্ষা ব্যবস্থাকে বিগত 15 বছরের সরকার তিলে তিলে ধ্বংস করেছে, সেই ধ্বংসপ্রাপ্ত জায়গা থেকে টেনে তুলে নিয়ে আসার জন্য অবশ্যই সময় লাগবে, কিন্তু তার নির্দিষ্ট পরিকল্পনা হওয়া তো অবশ্যই জরুরি। সাথে সাথে যে টাকা বরাদ্দ করা হচ্ছে সেটা যেন সঠিকভাবে সঠিক জায়গায় খরচ করা হয়। স্যার, আমাকে যে বিষয় আজকে বলতে দেওয়া হয়েছে, শিক্ষা বিষয়ক, বিশেষ করে উচ্চশিক্ষা। বিগত 15 বছরের সরকার পশ্চিমবাংলায় যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, তার মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান এই শিক্ষা ব্যবস্থাটাকেও তারা ধ্বংস করেছিল, এবং তার প্রমাণ আজকে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে আমরা দেখতে পাবো। গত কদিন আগে প্রথম সারির এক পত্রিকাতে পাবলিশ হয়েছিল, কলকাতা ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েট সাবজেক্টে অ্যাডমিশন টেস্টের যে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল, যে এই টাইমের মধ্যে অ্যাডমিশন টেস্ট যারা দিতে চাই তারা ফর্ম ফিল আপ করবে, কিন্তু ওই নির্দিষ্ট টাইমের মধ্যে যে সংখ্যক সিট সংখ্যা ছিল তার প্রায় 30 থেকে 40% পূরণ হয়নি। ফলে বাধ্য হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আবার একটা ডেট এক্সটেন্ড করছে। কিন্তু একটা সময় ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কলেজে, বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার জন্য তাড়াহুড়ো হতো, কে অ্যাডমিশন পাবে কি পাবে না। আমি ওখানে সায়েন্স নিয়ে পাবো, আর্টস বা কমার্স, যে কোনো সাবজেক্টই হোক না কেন, ওখানে আমি আমার মেরিট লিস্টের নাম আসবে কি আসবে না, এটা নিয়ে কম্পিটিশন হতো। আর এখন ডেটকে এক্সটেন্ড করতে হচ্ছে, যে নতুন করে আমরা আবার ডেট দিচ্ছি, তোমরা কেউ যদি অ্যাডমিশন নিতে চাও আসো আমার কাছে অ্যাডমিশন নাও। মানে এই যে দুরবস্থা তৈরি করেছে 15 বছর ধরে, এর খেসারত আজকে আমাদের বাংলার যুব সমাজকেও দিতে হচ্ছে। কলেজ, বিগত দিনে কলেজের মতো প্রতিষ্ঠান, ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে কোনো ধরনেরই নির্বাচন ছিল না। আমরা যারা এখানে আসছে, আমাদের আগে আমাদের বক্তা বলছিলেন, আমাদের গোপাল চট্টোপাধ্যায় বাবু বলছিলেন একটা তার অভিজ্ঞতার কথা। সেই সময়ও ভোটাভুটি হতো, কম্পিটিশন হতো ছাত্র সংসদ নির্বাচনের জন্য।
কিন্তু এখন সেই ছাত্র সংসদ নির্বাচন তুলে দিয়ে বিগত 15 বছর ধরে একচেটিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বকলমে পার্টি অফিস বানিয়ে রেখেছিল। সরকার পরিবর্তনের পরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখলাম, যেটা কলকাতার নামি দামি কলেজেও গিয়ে দেখলাম, সেখানে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে রুমকে তারা তাদের বেডরুম বানিয়ে এবং সে সমস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি ধরনের অরাজকতা করতো। আমি নতুন করে হাউজে আর সেই শব্দগুলো এখানে আনছি না। স্যার, বিগত 15 বছর আমরা দেখেছি পরিচালন কমিটির ক্ষেত্রে, আমি আমার ভাঙড় বিধানসভার কথা বলি, আমি বিধায়ক হিসাবেও সেই পরিচালন কমিটিতে আমি স্থান পাইনি বলে এটা আমার দুঃখের বিষয় নয়, কিন্তু এমন এমন জায়গায় দেখা গিয়েছে যার সাথে দূর দূরান্ত থেকে কোনোভাবেই শিক্ষার কোনো সম্পর্ক নাই, সেই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে কলেজের মাথায়, ইউনিভার্সিটির মাথায় বসিয়ে দিচ্ছে। স্যার, আপনার শুনলে অবাক হবেন, আপনার মাধ্যমে আমি হাউজের জানাতে চাই, সে এখন অবশ্য জেলের মধ্যে আছে। আলিয়া বিশ্ববিদ্যালয়, সংখ্যালঘুদের স্বপ্নের প্রতিষ্ঠান, সেই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কমিটির মধ্যে একজন নটোরিয়াস ক্রিমিনালকে বিগত সরকার বসিয়ে দিয়েছে। তাই আমি আশা করব পরিচালন কমিটির ক্ষেত্রে নিয়ম নির্দেশিকা নির্দিষ্ট করা হোক যে কারা ইউনিভার্সিটি, কারা কলেজে পরিচালন কমিটির অন্তর্ভুক্ত হতে পারবে, তাদেরও শিক্ষাগত যোগ্যতা কি থাকা প্রয়োজন, সেটাও খুব সঠিকভাবে যাতে মূল্যায়ন হয়, সঠিকভাবে যাতে দেখভাল হয়, তারও ব্যবস্থা করা দরকার। স্যার, আমরা বিগত 15 বছরের কথা একটু এই জন্যই চর্চা করছি, কারণ আমিও শিক্ষিত, আমিও ডিগ্রি অর্জন করেছি। আমার সাথে যারা ডিগ্রি অর্জন করেছে তারাও প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ রাখে, তাদের ক্ষোভের কথাটা আজকে আমি এখানে তুলে ধরছি। স্যার, শিক্ষিত বেকার যুবকদের চাকরির কোনো দিশা ছিল না, আর যদি অল্প কিছু চাকরি হয়েছিল তা এত দুর্নীতি করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে। স্যার, এখন কলেজে গেস্ট লেকচারারদেরকে দিয়ে কলেজের কাজ মিটিয়ে নেওয়া হচ্ছে, বা অন্যান্য ক্ষেত্রে যে কর্মচারী আছে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ এ, যেখানেই বলুন না কেন, কন্ট্রাকচুয়ালের মাধ্যমে চালাচ্ছে। ফলে সে সমস্ত জায়গাতে সেইগুলোকে ফুল টাইম যাতে করা যায়, এবং গেস্ট লেকচারার যারা আছেন সমকাজে সমবেতনের কথা স্যার বললেন, আগে এক বক্তা বললেন, আমিও সহমত যে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সমকাজে সমবেতনের ব্যবস্থা তাদের করা দরকার। স্যার, সাথে সাথে স্যাট নিয়ে যে সমস্যা, তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন তারা যখন গবেষণা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেক্ষেত্রে তারা ফুল টাইমারদের মতো সমান সুবিধা পাচ্ছে না, ফলে কোনো না কোনো অংশে তারা পিছিয়ে পড়ছে। শুধু তাই নয় স্যার, তা বিগত সরকারের আমলে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা তারা পেলেও কিন্তু একজন সরকারি কর্মচারী হিসাবে যে হেলথ স্কিমের মধ্যে আসা দরকার, সেক্টর তারা পায় না। আমি অনুরোধ করব সেক্টরের মধ্যে যারা আছেন তাদের যে সমস্যাগুলো আছে, উচ্চশিক্ষায় গতি আনার জন্য তাদের যে ভূমিকা আছে, আরও তাদের উন্নততর তাদের কাছ থেকে পরিষেবা পাওয়ার আশায় তাদের যে সমস্যাগুলো আছে সমাধান করার। স্যার, আসলে এখানে একটা বাজেটে একটা বড় অঙ্ক দেখাচ্ছে, অ্যাকচুয়াল উচ্চশিক্ষায় কিন্তু ব্যয় নয়। আমরা যতটা ইনভেস্ট করব উচ্চশিক্ষায় আমাদের স্টেটের জন্য, আমাদের রাজ্যের ফিউচারের জন্য অতটাই উত্তম। স্যার, বর্তমানে অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশনের তথ্য অনুযায়ী এবং স্টেটের বিভিন্ন দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 2200টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আমাদের রাজ্যে আছে। কিন্তু বিগত 15 বছরে দেখছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ বা বেসরকারিকরণের দিকে একটা ব্যাপক ঝোঁক নিয়েছিল। আমি অনুরোধ করব এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সোশ্যাল অডিট করা হোক, স্পেশাল অডিট করা হোক, কোন তথ্যের ভিত্তিতে, কোন কাগজের ভিত্তিতে এদেরকে এই আপনার এই সার্টিফিকেট প্রদান বা এই সুযোগগুলো দেওয়া হলো। কারণ স্যার, আমরা দেখেছি যে প্রাইভেট ইউনিভার্সিটি